কষ্ট করে এসেছেন and also thank you so much for joining. আমি মাত্র জানতে পেরেছি যে অনারেবল এমডি উনি আবার ক্যারেট কলেজের বড় ভাই, সো মোস্ট লাইকলি অনেক সিনিয়র, বাট আরিফ ভাই বলেই ডাকবো মনে হয়। সো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা থেকে আসি। আপনাদের মনে আছে আমি আগের প্রেস কনফারেন্সে একটু বলেছিলাম, আমি আরো একটু বলি। সেটা হচ্ছে যে স্কাইডাইভ কমিউনিটিতে আমার একটা খুবই ইন্টারেস্টিং ছোট্ট এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে যে আমি যখন সবাই স্কাইডাইভ লাইসেন্স পায় তখন তারা তাদের নিজেদের একটা জাম্পস্যুট বানায়। লাইসেন্সের আগ পর্যন্ত সবাই স্টুডেন্ট একটা ইউনিফর্ম আছে ওটা পরে, তো একবার গ্রাজুয়েশন হয়ে গেলে সবাই তাদের নিজেদের পছন্দ মতো একটা জাম্পস্যুট বানায় এবং সেই জাম্পস্যুটে সবাই খুবই আগ্রহ নিয়ে তাদের ন্যাশনাল ফ্ল্যাগ ডিসপ্লে করে। তো আমি যেদিন প্রথম জাম্পস্যুট করে গেলাম সেদিন আমাকে ফ্ল্যাগ দেখে জিজ্ঞেস করা হলো যে, প্রথমে জিজ্ঞেস করলো এটা জাপানের ফ্ল্যাগ কিনা, তারপরে জিজ্ঞেস করা হলো এটা নেপালের ফ্ল্যাগ কিনা, তারপরে ইন্ডিয়া, তারপরে এরকম এক্সপ্যান্ড করতে করতে অনেক অদ্ভুত দেশের নাম বলা হলো যে এইসব দেশের ফ্ল্যাগ কিনা। নট টু देयर ফল্ট, বাট অবভিয়াসলি ইটস নট এ ভেরি কমন ফ্ল্যাগ, অ্যাটলিস্ট স্কাইডাইভ কমিউনিটিতে তারা এটা আগে দেখে নাই। তো সেখান থেকে আসলে পুরো আইডিয়াটার জন্ম যে এমন কিছু করা যায় কিনা যাতে অ্যাকচুয়ালি আমাদের দেশের নামটা ওই কমিউনিটিতে এবং জেনারেলি অ্যাডভেঞ্চার স্পোর্টে সাধারণত আমরা আসলে খুব একটা প্রেজেন্ট না, সো ওই জায়গায় আমরা আসলে নিজেদেরকে কোনোভাবে স্টাবলিশ করতে পারি কিনা। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব দেশের জন্য কিছু করার, সো এটা আমার পার্সোনাল এফোর্ট দেশের জন্য কিছু করার। তো প্ল্যানটা ছিল যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যত উপরে উঠা যায় তত উপর থেকে জাম্প করা। সেটার কিছু ন্যাচারাল চ্যালেঞ্জ আছে। 15,000 ফিটের উপরে গেলেই বাতাস থাকে না, সো অক্সিজেন ট্যাঙ্ক লাগবে। সাধারণত আমরা জাম্প করে অভ্যস্ত না 15,000 ফিটের উপরে, সো সেখানে কিছু এডিশনাল চ্যালেঞ্জ তৈরি হবে যেগুলো আমরা কমপ্লিটলি আননোন। সো এই আননোন টেরিটরিটাতে আমরা গিয়ে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব, সেটাই প্ল্যান ছিল। তো 25 তারিখে আমরা ফাইনালি জাম্পটা করতে পারলাম। চ্যালেঞ্জগুলো নিয়ে পরে কথা বলবো, বাট কি অ্যাচিভ করেছি সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে অ্যাচিভমেন্টটাকে আমি দুই ভাগে ভাগ করি ইন জেনারেল। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা কি অ্যাচিভ করেছি অফিশিয়ালি রেকর্ড বুকে। তো রেকর্ড বুকে অ্যাচিভ করার জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে, গিনেসের একটা প্রসেস আছে এবং ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্ট ফেডারেশন, যারা এনিথিং এরোস্পেস বা এরোনটিক্যাল স্পেসের যে কোনো কিছু রেকর্ড হ্যান্ডেল করে তাদের একটা প্রসেস আছে। তো তাদের একটা কমন জাজ গ্রাউন্ডে প্রেজেন্ট থাকেন যখন এই রেকর্ডগুলোর জন্য অ্যাটেন্ড করা হয়। তো আমার ওখানে যে জাজ ছিলেন উনি গত বুধবার ফাইনালি আমাদেরকে তার রিপোর্টটা শেয়ার করেছেন। সেই রিপোর্টটা ইজ বেসড অন আমার মাথায় এবং আমার জাম্পস্যুটে দুইটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। সেই জিপিএস ট্র্যাকার প্রতি সেকেন্ডে আমার মুভমেন্টকে ট্র্যাক করছিল। তো সেটার উপর বেস করে এবং উনি ভিজুয়ালি যা দেখেছেন এই দুইটার উপর বেস করে উনি কনফার্ম করেছেন যে রেকর্ড কি কি হয়েছে। সো ওই স্ট্যাটিস্টিক্স গুলো আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা ফাইনালি এক্সিট করেছি। এক্সিট বলতে আমরা বুঝি প্লেনের দরজা দিয়ে চাপ দিয়েছি 41,795 ফিট থেকে, 41,795 ফিট, রাফলি 41,800 ফিট থেকে। ফ্রি ফল হয়েছে 37,296 ফিট, সো রাফলি 37,300 ফিট ফ্রি ফল। ফ্রি ফল বলতে আমরা বুঝি যে প্যারাশুট খোলা হয়নি, জাস্ট ফলিং। সময় লেগেছে রাফলি 3 মিনিটের মতো, 2 মিনিট 50 সেকেন্ড। টার্মিনাল ভেলোসিটি বলে একটা জিনিস আছে যে ওই জাম্পের মধ্যে ম্যাক্সিমাম স্পিড আমরা কত ক্যারি করি। সো 20 সেকেন্ডের মাথায়, এক্সিট করার 20 সেকেন্ডের মাথায় আমরা ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করেছিলাম 314 কিলোমিটার পার আওয়ার। প্যারাশুট খোলা হয়েছে 4,500 ফিট রাফলি। সো আমার পুরো জাম্পটা ইজ লেস দেন 6 মিনিটস। 3 মিনিট ফ্রি ফল, 2 মিনিটের মতো প্যারাশুট খুলে মাটিতে নামা। তো এই নাম্বারগুলা অফিসিয়ালি কনফার্ম করেছে ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্টস ফেডারেশনের জাজ, এবং সেই কনফার্মেশনের উপর বেস করে আমরা এতটুকু বলতে পারি যে আসলে ওয়ার্ল্ড রেকর্ডের দুইটা প্যারামিটার অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেছে। তো এইটার নেক্সট স্টেপটা হচ্ছে জাস্ট এই রিপোর্টটাকে গিনেসকে দেওয়া, তখন গিনেস সার্টিফিকেটটা ইস্যু করবে। সো থিওরিটিক্যালি হোয়াট উই হ্যাড সেট আউট টু অ্যাচিভ, কোয়ান্টিটেটিভলি সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। বাট যেই পয়েন্টটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিটেটিভলি আমরা কি অ্যাচিভ করতে পেরেছি। কোয়ান্টিটেটিভ তো অনেক কিছুই অ্যাচিভ করার চেষ্টা করা যায়। একটা হচ্ছে যে আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ যে জাম্পের পরে অনেকে এসে খোঁজ নিয়েছেন, অনেকে অনেক কিছু শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়া এন্ড প্রেসে অনেক কিছু শেয়ার করেছেন। একটা ছবি অনেক শেয়ার হয়েছে যে বাংলাদেশের ফ্ল্যাগ
মহা অলমোস্ট মহাশূন্যে দেখা যাচ্ছে। সো আমার জন্য ওইটা সবচেয়ে বড় প্রাপ্তি, যে অনন্য উচ্চতায় বাংলাদেশের পতাকার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা প্রুভ করতে পারি কিনা, যে আমরা এমন একটা হাইটে ন্যাশনাল ফ্ল্যাগকে নিয়ে যাচ্ছি যেই হাইটে আসলে এইরকম সাইজেবল ফ্ল্যাগ আগে কখনো রেকর্ডেড হিস্ট্রিতে যায় নাই। সো দ্যাটস ওয়ান বিগ অ্যাচিভমেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমার বন্ধু বান্ধব এবং আমার পরিচিত জনের মধ্যে অনেক ছোট বাচ্চারা আমাকে রেকর্ডের পরে পরে 7 দিন অনেকে ফোন করেছে, বন্ধুরা ফোন করে বলেছে যে আমার মেয়ে তোর সাথে কথা বলতে চায়। এন্ড আমার জন্য এটা একটা বড় বড় অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে যে প্রিন্সিপালি আইডিয়াটা এটাই ছিল যে আমাদেরকে উৎসাহ দিতে হবে আগামী প্রজন্মকে, যে তারা যাতে স্বপ্ন দেখতে ভুলে না যায়। যে পঞ্চগড়ের প্রাইমারি স্কুলে পড়া একটা ছেলে যদি সে মনে করে সে চাঁদে যাবে, তার মনে করা হচ্ছে যে চাঁদে যাওয়া সম্ভব, জাস্ট এফোর্টটা দিতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে একসময় সে চাঁদে আসলে যেতে পারবে। বাংলাদেশিদের পক্ষে এই জিনিসটা করা সম্ভব। এটা খালি আমরা সবসময় মনে করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকজনের পক্ষে এই ধরনের অদ্ভুত বিভিন্ন আইডিয়া নিয়ে দৌড়ঝাঁপ করা সম্ভব, এই কথা জিনিসটা কমপ্লিটলি আনফোর্সিং, ইটস নট রিয়েল। এন্ড ফাইনালি হোপফুলি ইন্টারন্যাশনালি আমরা একটা রেকগনিশন পাবো, যেহেতু গিনেসের বুকে আমাদের নাম যাবে। গিনেসের বুকে বাংলাদেশের নাম আগেও গেছে, আমি তো জানি, বাট আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের যে ইমেজটা সেটাকে যদি আরেকটু আপহোল্ড করা যায় ইন্টারন্যাশনাল কমিটিতে, অ্যাডভেঞ্চার স্পোর্ট কমিউনিটিতে। আমি জানি যে আপনারা খুব রিসেন্টলি ইউসিবি ইনফ্যাক্ট খুব রিসেন্টলি সূর্য কৃষ্ণাকে এমপ্লয় করেছে, হুইচ আই থিংক অলসো ইজ এ ফ্যান্টাস্টিক আইডিয়া, যে আসলে বাংলাদেশের গতানুগতিক ধারার বাইরে যারা স্পোর্ট নিয়ে কাজ করেন তাদেরকে আসলে স্পন্সর করার জায়গাটা খুবই নমিনাল, ওইখানে আসলে যথেষ্ট সাপোর্ট পাওয়া যায় না। সো এই জন্য আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ যে এই এফোর্টটা আসলে ইউসিবি না থাকলে হতো না। এবং সাধারণত এই কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো এত ট্রেডিশনালি চিন্তা করে যে ট্রেডিশনাল স্পোর্টকে কভার করার ব্যাপারে তাদের আগ্রহ শেষ নেই, কিন্তু যারা একটু আনকনভেনশনাল কিছু করে তখন তাদেরকে নিয়ে আসলে লোকজন এক রিস্ক নিতে চায় না, মনে করে যে আচ্ছা এটা যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তারা মনে করে যে এটা থেকে আসলে কতটুকু লেভারেজ পাওয়া যাবে, এটা থেকে হয়তো স্পেসে মিডিয়াতে অত লেভারেজ পাওয়া যাবে না, এটা জনগণ হয়তো এটা নিয়ে অত একটা আগ্রহ দেখাবে না, একটা অ্যাচিভমেন্ট হবে বাট ইট উড নট মেক এনি কমার্শিয়াল সেন্স। সো এই জন্য আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ যে দেশের একটা কোম্পানি ফাইনালি এরকম একটা এফোর্টকে সাপোর্ট করেছে, এবং আমি আশা করছি ভবিষ্যতে এটা দেখে আরো অনেক কোম্পানি এগিয়ে আসবে। এবং এই জন্য আমার মিডিয়ার কাছে ইনফ্যাক্ট একটা রিকোয়েস্ট যে আপনারা যদি এই জিনিসটাকে আপনাদের মতো করে প্রমোট করেন, নট অনলি দ্য ফ্যাক্ট যে আমরা একটা ট্রেডিশনাল স্পেসের বাইরে গিয়ে দেশের জন্য কিছু করার চেষ্টা করছি, বাট এট দ্য সেম টাইম যে দেশের কোম্পানিগুলা বা দেশের এইসব সংস্থানগুলা আমাদেরকে ওই সাপোর্টটা দিচ্ছে, তাহলেই আসলে ভবিষ্যতে এরকম আমরা হয়তো আরো অনেকগুলা ইনিশিয়েটিভ নট অনলি অন স্কাইডাইভ স্পেস বাট আরো অন্যান্য স্পেসেও এই ইনিশিয়েটিভ গুলো দেখতে পারবো। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমি আইল হ্যাপিলি আনসার টু ইউর কোয়েশ্চেনস, বাট তার আগে আমি চাই না আরিফ ভাই একটু যদি কাইন্ডলি কিছু কিছু বলেন। থ্যাংক ইউ আশিক। ইন্টারেস্টিংলি সে ক্যাডেট কলেজের ছোট ভাই, এটা অবশ্য আমি জানতাম না, আজকে জেনেছি। আরো একজন ক্যাডেট কলেজের লোক আছে এখানে, লেফটেন্যান্ট কর্নেল ইজ হিয়ার। সো ইউসিবি সবসময় এসব উদ্যোগের সাথে জড়িত থাকে, এবং একটু নন ট্র্যাডিশনাল উদ্যোগের সাথে জড়িত থাকতে পারলে আমরা খুশিটা একটু বেশি। উনি যেটা বললেন যে কনভেনশনাল স্পোর্টসের সাথে আমরা জড়িত থাকি, কিন্তু এগুলির সাথে কতটুকু মাইলেজ পাবো কি পাবো না এইটা কিন্তু আমরা চিন্তা করি। আমরা এটাই চিন্তা করেছি যে এরকম একটা কিছু ইভেন্টের সাথে জড়িত থাকলে আমাদের ভালো লাগবে এবং যে করছে তারও ভালো লাগবে। উনি এমন একটা অ্যাচিভমেন্ট করেছেন যেটা নর্মালি স্কাই ডাইভিং কি, হ্যাঁ লেখাপড়া করে যেটুকু বুঝেছি ওইটুকুই জানতাম, এর বেশি কিছু জানতাম না। যদিও আমার ব্যাংকে একজন স্কাই ড্রাইভার আছেন, হ্যাঁ এত উঁচু থেকে উনি লাভ দেন নাই, কিন্তু আরো ছোটখাটো লাভ দিয়েছেন, বাট স্টিল হি ইজ এ ডাইভার। হ্যাঁ, স্যালুট টু হিম অলসো। স্যালুট টু আশিক এই কারণে যে সে যা করেছে, হ্যাঁ মাশাআল্লাহ বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এত উঁচু থেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ইউসিবি কে বুকে ধারণ করে নামাটা, এটা আমাদের জন্য উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট। ইউসিবি সবসময় এ ধরনের উদ্যোগের সাথে জড়িত আছে। উনি নিজেই বললেন যে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ বক্সার কে আমরা এমপ্লয়মেন্ট দিয়েছি কিছুদিন আগে। আমরা স্পোর্টসের সাথে জড়িত, ক্রিকেট, ফুটবল, কাবাডি, মহিলা ফুটবল লীগ, বিভিন্ন ইস্যুর সাথে আমরা জড়িত, এবং আমরা চেষ্টা করব সবসময় এই ধরনের উদ্যোগকে সাপোর্ট করার জন্য,
যেটাতে ইউসিপি কত টাকা খরচ করলো বা কত মাইলেজ পাইলো, সেটা থেকেও বড় কথা হলো যে দেশের জন্য, দশের জন্য আমরা করতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি প্রশ্ন থাকে উত্তর দিতে আমি প্রস্তুত আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আশিক চৌধুরী। নিশ্চয়ই আপনাদের কোশ্চেন থাকবে, আমরা ফ্লোরটা এখন ওপেন করে দিচ্ছি কোশ্চেন আনসারের জন্য, যদি কেউ কোনো রিলেভেন্টই থাকবে প্লিজ। কংগ্রাচুলেশন আশিক ভাই, আমি আরটিভিতে কাজ করি, স্পোর্টস রিপোর্টার। কোশ্চেন করতে পারি? যে আমরা কংগ্রাচুলেশন প্রথমে, যে এটা তো একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আমাদেরও আসলে মানে আমরা যারা স্পোর্টসে কাজ করি আমাদের আসলে ধারণাটা খুব কম। যতটুকু জেনেছি, যদি কারেকশন করে দেন, 30,000 ফিটের উপরে উঠলে সেখানে সামরিক বাহিনীর একটা ইয়ে লাগে, মানে সাপোর্ট লাগে, সেই সাপোর্টটা ছাড়া হয় না। এবং 15,000 ফিটের উপরে উঠলে তো হচ্ছে গিয়ে অক্সিজেনের সাপোর্ট প্লাস আপনার যে কস্টিউম, সেটারও একটা ব্যাপার থাকে। এটা আসলে কিভাবে সম্ভব হলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, আমরা জানি হিমালয়ে উঠতে এখন অনেকেই জানি কত টাকার প্রয়োজন হয়। যদি কেউ স্কাই ড্রাইভার হতে চায়, কিংবা কারো যদি এই ধরনের আগ্রহ পায়, কেউ যদি তাকে নিজেকে প্রস্তুত করতে চায়, আলটিমেটলি একটা মানুষের কত টাকা লাগতে পারে যদি সে আপনার রেকর্ডও ভঙ্গ করতে চায়? এটা নেই। ধন্যবাদ ভাইয়া। সো আপনার প্রথমটা আমি আগে নেই, সেটা হচ্ছে যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। 30,000 ফিটের উপর থেকে জাম্প করাকে ইউজুয়ালি মিলিটারি টার্মে হেলো জাম্প বলে। হ্যালো, চলে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, সরি। সো 30,000 ফিটের উপরে জাম্পগুলোকে সাধারণত হেলো জাম্প বলে, হাই অ্যালটিটিউড লো ওপেনিং। মিলিটারি পারপাসে অনেক করা হয় এবং সেটার জন্য স্পেশালাইজড ইকুইপমেন্টও লাগে। তো আমরা এইটার জন্য প্রায় 6 মাস ধরে প্রিপারেশন নিয়েছি। সো আমি ফাইনালি যেটা করে জাম্প করেছি, ওখানে ফাইটার পাইলটরা যে হেলমেট ইউজ করে প্লেন চালানোর জন্য, অক্সিজেন মাস্ক, আমাকে একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছিল, অক্সিজেন ট্যাঙ্ক, যেটা 12 মিনিটের মতো অক্সিজেন ছিল। আমি ফুল একটা থার্মাল কিট পরেছিলাম, কারণ ওখানে টেম্পারেচার -65। আমরা ফাইনালি রেকর্ড করেছি -71। অ্যাকচুয়ালি আমরা যখন এক্সিট করেছি তখন ওখানে টেম্পারেচার ছিল -71 ডিগ্রি। সো ফুল বডি একটা থার্মাল কিট পরা ছিল, প্রেসার স্যুট পরা ছিল, এবং জাম্প করার 1 ঘন্টা আগে থেকে আমরা প্লেনে উঠে পিওর অক্সিজেন নিয়ে বসেছিলাম। কারণ বডির ভিতরে যে নাইট্রোজেন থাকে, সেইটা ইউজুয়ালি অত উপরে গেলে আপনার বডি থেকে বের হয়ে আসার চেষ্টা করে, এন্ড দ্যাট কুড অ্যাকচুয়ালি ড্রাইভ টু রাপচার এন্ড অনেক ধরনের ইনসিডেন্ট হতে পারে। তো কিছু রিস্ক তো ছিলই, ওটাকে মাথায় নিয়ে করা, বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ওয়ার ট্রাইং টু অ্যাচিভ। সো স্কাইডাইভ কমেডিতে লাইসেন্স পাওয়ার পরে লোকজন বিভিন্ন ডিরেকশনে চলে যায়। সাধারণত কিছু মানুষ আছে একদম জাস্ট আনন্দের জন্য জাম্প করে, কিছু মানুষ আছে যারা ইনস্ট্রাক্টর হয়ে যায়, পরে টুরিস্টদের নিয়ে জাম্প করে, কিছু মানুষ আছে যারা বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর কিছু মানুষ আছে যারা বাউন্ডারি টেস্ট করতে থাকে। সো আমি হচ্ছি লাস্ট ক্যাটাগরির লোক, যারা আমরা ট্রাই করছি যে নেক্সট বাউন্ডারিতে আসলে স্কাইডাইভ নিয়ে কি করা যায় এটা ট্রাই করার। সো আমি শিওর যে আমি 42-এ করেছি, ইট উইল বি এ কোয়েশ্চেন অফ 5 ইয়ার্স ম্যাক্সিমাম, এর মধ্যেই দেখবেন যে এই রেকর্ড ব্রেক হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো ইটস জাস্ট এ কোয়েশ্চেন অফ টাইম। সো লোকজন বাউন্ডারি কনস্ট্যান্টলি টেস্ট করছে। আই ডোন্ট নো ইফ আই আনসার্ড ইওর ফার্স্ট কোয়েশ্চেন প্রিটি মাচ। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার রেকর্ড ভাঙতে কি করতে হবে? আমার রেকর্ড ভাঙতে আসলে সৎসাহস থাকা লাগবে, আর কিছু লাগবে না। আপনি ইউসিবির মতো এরকম স্পন্সর পেয়ে যাবেন। সো আপনি শুরু করে দেন কালকে থেকে, 6 মাসের বেশি লাগবে না। না, আমার প্রশ্নটা এরকম জায়গা ছিল যে হিমালয়ে যেতে কয় টাকা রাইট প্রয়োজন হয়। রাইট আই আন্ডারস্ট্যান্ড। ওকে, সো একদম বেসিক স্কাইডাইভের জন্য অনেকেই টুরিস্ট হিসেবে প্রথমে একবার একটা ট্রায়াল জাম্প করেন। সেটা করতে আসলে এখানে নিয়ারেস্ট অপশন হচ্ছে থাইল্যান্ড, সবচেয়ে ভালো, আমি রেকমেন্ড করি হাইলি। সেখানে 5 থেকে 10,000 টাকার বেশি লাগে না, যদি আপনি সাথে কাউকে নিয়ে জাম্প করতে চান। যদি আপনি ফুল অন স্কাইডাইভ লাইসেন্স পেতে চান, যেটা আমি নিয়েছি, ওটার মধ্যে আপনার 25 থেকে 30টা জাম্পের মতো করা লাগে। সেটা করতে রাফলি 3-4 লাখ টাকার মতো লাগে।
আর তারপরে এক্সপেরিমেন্টাল জাম্পগুলো আসলে কমপ্লিটলি ড্রিভেন বাই আপনি এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে যাচ্ছেন। সো আমি ওয়ান অফ আমার জাম্পটা বলে লাভ নাই, এটা আসলে আপনি জাম্পটা কিভাবে কনস্ট্রাক্ট করছেন তার উপর ডিপেন্ড করে। সো ইট ক্যান গো ফার্দার আপ, বাট ইন এসেন্স আমার ধারণা যে সাধারণ জনের ধারণা যে ইটস ভেরি এক্সপেন্সিভ, আসলে অত এক্সপেন্সিভ না। আমি যখন এখন থাইল্যান্ডে জাম্প করতে যাই, আমাকে প্লেনে উপরে নিয়ে প্লেন থেকে দরজা খুলে দিয়ে তারপর আমি লাফতে বের হয়ে যাবো, এটার জন্য তারা আমাকে প্রত্যেকটা জাম্পে 1,500 থেকে 2,000 টাকা চার্জ করে। সো ইটস নট এক্সটেনশনালি এক্সপেন্সিভ, ইটস অ্যাকচুয়ালি ডুয়েবল। অভিনন্দন আপনাকে আবারও। Thank you. তো সেক্ষেত্রে আমি আছি ডিবিসিতে, আরিফ আমার নাম। তো প্রশ্ন থাকবে যেটা, সেটা হচ্ছে যে এই সফল যাত্রায় কোন জায়গাটা আপনার সব থেকে চ্যালেঞ্জ মনে হয়েছে? আর পাশাপাশি আমরা যতটুকু জানি যে আপনার ছোটবেলা থেকে একটা উচ্চতা ভীতি ছিল, তো সেটাকে রিকভারি করে আসলে এই যে সফল হওয়াটা, সেটা যদি কিছু বলতেন। আচ্ছা, সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টের একটা পার্ট আসলে ইউসিবি টেক কেয়ার করেছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এবং দি লজিস্টিক্যাল পিস অফ ইট। আসলে আমরা তো ধরেন যারা অনেক বড় সুপারস্টার তারা ইউজুয়ালি এজেন্ট ইউজ করে, তাদের একটা কমার্শিয়াল এন্টিটি থাকে যারা এই পুরো জিনিসটা হ্যান্ডেল করে। আমরা যারা ইন্ডিভিজুয়াল এফোর্ট দিচ্ছি তাদের জন্য আসলে নিজেই নিজের এজেন্ট, সো ফান্ড রেজ বলেন, মার্কেটিং বলেন, আর অ্যাকচুয়াল এক্সিকিউশন বলেন, সব একাই করতে হচ্ছে। সো ওই জায়গাটায় অনেক চ্যালেঞ্জিং ছিল ইউসিবি চলে আসা আগ পর্যন্ত, সেটা হচ্ছে একটা। আর অ্যাকচুয়াল জাম্পে সমস্যা পড়তে হয়েছে কিনা, মানে এই সফরে চলাফেরাটা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা পড়তে হয়েছে কিনা, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে না এটা মনে হয় আমি পারবো না? বা সো অ্যাবসলিউটলি, সো আমি এই 1 মাস আগ পর্যন্ত যদিও সবকিছু আগাচ্ছিল, বাট আসলে জানতাম না, হ্যালো, আসলে জানতাম না যে আসলে জাম্পটা এক্সিকিউট করা যাবে কিনা, কারণ তখনও স্পন্সর জোগাড় হয়নি। তো গত ঠিক রাফলি 1 মাস আগে আসলে আমার কনফার্মেশন হয়েছে। তো তার আগ পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি, আমেরিকার সাথে কথা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ফাইনালি কোনো লার্জ স্কেল স্পন্সর কে পাওয়া যায়নি। সো ততক্ষণ পর্যন্ত আসলে কমপ্লিটলি ডাউটের মধ্যে ছিলাম, প্লেন টিকিট কাটিনি, কিছুই করিনি তখন পর্যন্ত। সো ফাইনালি ইউসিবি কনফার্ম হওয়ার পরে আসলে এভরিথিং স্টার্টেড রোলিং। আরেকটা বড় চ্যালেঞ্জ ফেস করেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল জাম্পের সময়। তার জাম্পের আগের দিন আমরা একটা প্র্যাকটিস জাম্প করেছিলাম 16,000 ফিট থেকে, জাম্পটা খুবই ভালো ছিল। সো ওই জাম্পটা করে আমরা খুবই কনফিডেন্ট ছিলাম, ফুল টিমই খুব কনফিডেন্ট ছিল যে অ্যাকচুয়াল জাম্পটাও নিশ্চয়ই খুবই ভালো হবে। বাট আনফরচুনেটলি অ্যাকচুয়াল জাম্পটা ওয়াজ ভেরি ডিফারেন্ট এই কারণে যে প্রথমত এরকম হয়েছে গত বছর এই সেম একটা অ্যাটেম্প নেওয়ার সময় ওই 42,000 ফিটে উঠতে উঠতে আনপ্রেশারাইজ সিচুয়েশনে অনেকের হার্ট ডিফারেন্ট ভাবে রেসপন্ড করে। তো একজন প্যারাট্রুপার এরকম উঠার সময় 35,000 ফিটের লেভেলে গিয়ে উনি হার্ট অ্যাটাক করেছিলেন। তো আমাদের সবার হেলথ মনিটর প্লেনের মধ্যে লাগানো ছিল, আমরা সবাই নিজে SpO2 সবার ব্লাড প্রেশার সবই দেখতে পাচ্ছিলাম। তো আনফরচুনেটলি উনি হার্ট অ্যাটাক করেছিলেন এবং বাই দ্য টাইম প্লেন নেমে এসেছে, উনি আর জাম্প করেন নাই, কিন্তু নেমে এসেছে, হি অ্যাকচুয়ালি পাসড অ্যাওয়ে। সো ইনহেরেন্ট একটা রিস্ক ছিল যে আসলে বডি কিভাবে রেসপন্ড করবে, বাট থ্যাঙ্কফুলি ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি। সমস্যা যেটা হয়েছে যে প্লেন থেকে বের হওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি যে আমার আর লাস্টের যে গত বছরের 50টা জাম্প যেগুলো করেছি ওগুলোর সাথে কোনো মিল নাই। কারণ হচ্ছে যে আমার জন্য ইজি রেফারেন্স হচ্ছে যে ধরেন আপনারা সুইমিং পুলে বা পুকুরে যখন সাঁতার কাটেন তখন সাঁতার কাটাটা পসিবল হয় কারণ পানি আছে, সো ইউ গেট এ রেজিস্ট্যান্স, রাইট? সেটা দিয়ে সাঁতার কাটেন। মনে করেন আপনি পুকুরে ঝাঁপ দিলেন কিন্তু ওখানে কোনো পানি নাই, খালি বাতাস, সো আপনার কোনো বডি মুভমেন্টেরই আসলে কোনো রেসপন্স নাই, কোনো কাউন্টার ফোর্স নাই, নিউটনের ফোর্সের এগেইনস্ট আপনার তো একটা কাউন্টার রিঅ্যাকশন লাগবে। সো আমরা যখন বের হলাম, বের হয়ে বুঝলাম যেহেতু কোনো বাতাস নাই, আমার বডির উপর আমার কোনো কন্ট্রোল নাই। সো উই ওয়ার জাস্ট ফ্লিপিং, মানে, এবং স্কাইডাইভ বুকে একটা বড় রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন ইউ উইল নেভার বি এবল টু স্টপ ইট। সো আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুটও খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড। সো দ্য জাম্প ওয়াজ very difficult. So আমি নেমে এসেছি যখন ফাইনালি, জানি আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইনজুরি হয়েছিল। আমি প্রথম একদিন কিছু শুনতে পারিনি, আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি। আর এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না। আমি অনেক দূরে একটা ধান খেতে পড়েছিলাম। সো আমার এমনি মাইনর কিছু ইনজুরি হয়েছে, বাট ওগুলা এভরিথিং ইজ রিকভারেবল, ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। বাট the jump was much harder than what I anticipated. একটা জিনিস একটু জানার ছিল, আগ্রহটা আসলে মানে কথা বলছেন আগ্রহ হচ্ছে,
আপনি যখন হচ্ছে গিয়ে অলমোস্ট 42,000 ফিট এখান থেকে হচ্ছে গিয়ে জাম্প দিলেন, কত ফিট উপরে থাকতে আপনি হচ্ছে গিয়ে প্যারাশুটটা হচ্ছে গিয়ে ওপেন করেছেন? 4,500। 4,500। জি। আমি একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছেন ওখানে? পুরো অ্যাটেন্ডেন্ট না। যেমন আমরা হিমালয়ের কোনো পিকে গেলে জি। ওখানে এজেন্সির মাধ্যমে যায়। আচ্ছা। এখানে আমি একটু বলি, এখানে হচ্ছে এই বিভিন্ন ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্স করতে হয় যদি কোনো বিপদে পড়ে, জি। বিভিন্ন হয় তাতে কাভার করবে। আপনার এরকম কোনো ছিল কিনা? আর পুরো জার্নিটাতে, এই যে রেকর্ড ব্রেকের জার্নিটাতে কত হাজার ডলার খরচ হয়েছে এটা? সো এজেন্সি থ্রুতে ডিরেক্ট আমি আসলে যাইনি, আমি ওখানে একটা স্কাইডাইভ স্কুলের সাথে কানেক্ট করে পুরো জিনিসটা প্ল্যান করেছি। কারণ ওই এয়ারক্রাফটের যে ওনার, ওই একটা প্লেনই আছে এখন যেটা ওই হাইটে যেতে পারে, সো ওইটার যে মালিক, ওই ওখানে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, ওটা মনে হয় আপনি একটু আগে বলেছিলেন যে মিলিটারি জাম্প হয়েছে। একটা বড় ইস্যু হচ্ছে যে এত উপর থেকে লাফ দিলে আপনি আসলে কমার্শিয়াল এয়ার স্পেসের ভিতর দিয়ে যাচ্ছেন। সো আমরা যখন জাম্প করেছি তখন মেমফিস একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সো এয়ারপোর্টের যাবতীয় ফ্লাইং বন্ধ ছিল ওই 1 ঘন্টার জন্য, যেহেতু আমরা লিটারালি ওটার ভিতর দিয়ে পড়বো, রাইট? সো এরকম কিছু লজিস্টিক্যাল ম্যানেজমেন্টের ব্যাপার ছিল। ওইটা আসলে ওই স্কাইডাইভ স্কুলটাই পুরোটা হ্যান্ডেল করেছে। ওইটার যে প্লেনের মালিক সেই ওইটার মালিক, এবং সেই ওটা হ্যান্ডেল করেছে, তার পুরো একটা টিম আছে, ওই টিমটা ওটা হ্যান্ডেল করেছে। আমার এক্সপেডিশনের টোটাল এক্সপেন্ডিচার ইজ বিটুইন 30 to 40,000 US। আমার কোশ্চেনটা ইউসুফের কাছে। স্যার, কোশ্চেন হলো যে মানে উনি যে বললেন যে আপনি 1 মাস আগে উনি জানতেন না যে উনি স্পন্সর পাচ্ছেন কিনা, তো ইউসুফি আসলে কি কারণে ড্রেভেন হলেন যে ওনাকে স্পন্সর করার জন্য? কি দেখলেন বা আপনাদের আসলে কি চিন্তা ভাবনাটা ছিল? চিন্তাভাবনা কিছু না, চিন্তাভাবনাটা খুবই সিম্পল, যে উনি এমন একটা কাজ করতে যাচ্ছে যেটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এই মুখ উজ্জ্বল করার পিছে ইউসুফের অবদানটা যাতে থাকে, এই কারণে। হ্যাঁ, ওনাকে আমরা আমাদের কনফার্মেশনটা লাস্ট মোমেন্ট দিয়েছি, সেটা ঠিক। প্রথম দিকে আমরা একটু চিন্তা করছিলাম, বাট দেন উই ডিসাইডেড দে উইল গো ফর ইট। এটাই ছিল, তেমন কোনো কিছু না। মানে ইউসুফির আমি আগেও বলেছি, মাইলেজ এবং ইয়ের চেয়েও ওনাকে সাপোর্ট করাটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। পরিবার সাপোর্ট ছাড়া তো একদমই সম্ভব না, অ্যাজ ইউ ক্যান ইমাজিন। আমার 1 মেয়ে 1 ছেলে। সো প্রথমত ডেফিনেটলি আমার মানে সবচেয়ে বেশি সাপোর্ট হচ্ছে আমার ওয়াইফ এবং আমার বাবা মার। সো ওয়াইফ এই সেন্সে যে আমরা দুজনেই চাকরি করি, খুবই অ্যাম্বিশিয়াস ডিমান্ডিং ক্যারিয়ার। তো আমি যখন এই জাম্প করতে প্রতি সপ্তাহে চলে যাচ্ছি, তখন শি ম্যানেজ টু হ্যান্ডেল দ্য হাউস হোল্ড। আমরা আসলে খুবই ইনভলভ প্যারেন্ট তো দুইজনই, সো আমরা চেষ্টা করি কাজ শেয়ার করার জন্য। সো আমার শেয়ারটা আসলে অনেকদিন নিতে হচ্ছে, সো আমি শিওর যেটাকে আমাকে ফেরত দিতে হবে সামহাও। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাবা মা খুবই সাপোর্টিভ ছিলেন, এবং আমরা আসলে খুবই জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে অপারেট করি। আমার বাবা মা বলতে আসলে আমি শুধু আমার বাবা মাকে বুঝাই, প্লাস আমার মামা খালা এরকম ওনারাও আমার বাবা মার মতোই। সো সবাই দোয়া করেছেন, কেউ বাধা দেননি। এটা আমার কাছে মনে হয় একটা বড় ব্যাপার, কারণ টিপিক্যালি সাধারণত যেটা হয় যে আমাদের মুরব্বীরা ওনারা যখন শুনেন যে আমরা একটু অ্যাডভেঞ্চারাস কিছু করতে যাচ্ছি, তখন ওনারা এসে বলেন এগুলো করার কি দরকার, বয়স হয়ে গেছে, এখন এগুলো করার কি দরকার, অন্য কেউ করুক, তোমার করার দরকার নেই। সো ওরকম কিছু হয়নি, তারা সাপোর্ট দিয়ে গেছেন, মেন্টালি কখনোই বাধা দেননি। আমার কাছে এটাই অনেক বড় সাপোর্ট, ওনারা দোয়া করেছেন। এই ধন্যবাদ। আর কোনো প্রশ্ন বা কোয়েরিজ? স্যার প্লিজ। মিনি স্কাইডাইভ Just to understand the experience. I've been port media. I'm a UCB media. Now, Ashik, I'm really excited because I happen to be also a skydiver, although did not dive from 40,000 or 42,000 above. I usually used to jump from 8 to 15 max. What I wondered is like, in our time, I'm talking about 1992, when I first jumped from sky, and including night jump. So generally, once we are dropped
from the static jump, I'm sure you know Ji. that the pilot suit opens automatically. But then when you fly and dive in the sky, you open the ripcord and then open your parachute, right? So could you see your altitude, or I mean, how do you really measure the time, that how far you already came down and it's now time to open the parachute? Did you see the altitude, or you counted some number? Like initial days you used to like count 001, just 1 second. So how did you really measure that when you finally open your parachute? Thank you. Thank you. So টিপিক্যালি স্পোর্টস স্কাইডাইভাররা এখন একটা ঘড়ির মতো অ্যালটিমিটার ইউজ করে, ওটাতে রিয়েল টাইম এভরি 10 ফিট ডিস্টেন্সে বেসিক্যালি হাইট দেখা যায়। সো আমি কনসিস্টেন্টলি আমার হাইট দেখতে পাই। এই জাম্পটা স্পেশাল ছিল, স্পেশাল থাকার কারণে আমাকে খালি হাতে অ্যালটিমিটার দেওয়া হয়নি, আমার কানে একটা অডিবল সেন্সর দেওয়া হয়েছিল, যেটা 9000 এর পর থেকে প্রতি হাজারে আমাকে সিগন্যাল দিচ্ছিল যে 9000, 8000, 7000 কমছে। হ্যাঁ, আনফরচুনেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন আমরা 7000 এর কাছাকাছি চলে আসি, ততক্ষণে আমি আই ওয়াজ অ্যাবাউট টু ফেইন্ট। আমার যেহেতু এনার্জি ড্রেইন হয়ে গেছিল, সো ব্যালেন্স রাখতে না পেরে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গেছিলাম। টার্মিনাল স্পিনে চলে যাওয়ার কারণে আমার আসলে হাইটের আর ওটাও শুনতে পাই নাই, কানেরটাও শুনতে পাই নাই, এটাও দেখতে পাই নাই। পুরোপুরি ভিজুয়াল ক্যাপাসিটি তখন মনে হচ্ছে যে এখন যদি প্যারাশুট না খুলি তাহলে মাটিতে পড়ে যাবো। সো আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, ভাইয়া যেটা বললেন যে এখানে একটা ছোট্ট হ্যান্ডেলের মতো থাকে, ওটা ধরে টান দিলে প্যারাশুটের ব্যাগটার উপরের টিপটা খুলে যায়, খুলে গেলে প্যারাশুটটা বের হয়ে যায়। তো এটা আমি খুঁজে চেষ্টা করছিলাম, ইট টুক মি গুড 5 সেকেন্ডস ওটা খুঁজে পেতে। সো আমি এরকম আপনি যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আমি ফ্যানের পাখার মতো ঘুরছি, ফ্যানের পাখা ঘোরার কারণে ওই ফোর্সের কারণে আমার হাতই পিছিয়ে নেওয়া যাচ্ছিল না। সো ইট টুক আ ওয়াইল। সো ইভেন্চুয়ালি পাওয়া গেছে, খোলা গেছে। তো প্যারাশুট খোলার পরে যেটা হলো, যেহেতু আমি ঘুরছিলাম, সো প্যারাশুটটা খুলেছে। প্যারাশুটে টোটাল প্রায় 28টা দড়ি থাকে, 28টা রোপ নেমে এসে এক জায়গায় পেঁচিয়ে চলে আসছে। সো আমি যখন উপরে দাঁড়িয়ে দেখেছি তখন প্যারাশুটটা ছিল একটা দড়ি দেখা যাচ্ছে, উইচ ইজ বেসিক্যালি পুরাটা পেঁচানো, আর তারপরে আমি সো এটার খুব মেজর সমস্যা না এই সেন্সে যে প্যারাশুটটা অ্যাটলিস্ট খুলেছে, সো নিচে নামা যাবে। তো সমস্যা হচ্ছে যে এটাকে স্টিয়ার করা যাবে না, এটা নিজের মতো করে নামতে থাকবে, কারণ আমার হাতে কোনো হ্যান্ডেল নাই বা কিছুই নাই। আর অনেক সময় এটা থেকে দড়ি ছিঁড়ে গেলে তারপরে ক্যান বি ভেরি ফেটাল। তো এন্ড ইট টুক মি অ্যানাদার গুড 30 সেকেন্ডের মতো, 30 সেকেন্ড লেগেছে আমাকে নিজে উল্টা দিকে ঘুরতে ঘুরতে, নিজেকে উল্টা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই প্যাচটা খোলার জন্য। সো এই সবকিছুর কারণে আসলে যেটা আনফরচুনেটলি হচ্ছে যে আমি যেখানে নামার কথা তার থেকে প্রায় 300-400 মিটার দূরে গিয়ে পড়েছি, কারণ বাই দ্য টাইম আমি এইসব যাবতীয় প্রবলেম সলভ করতে করতে দেখি যে মাটি অনেক কাছে চলে আসছে। সো কোনো দিকে যাওয়ার একটা অপরচুনিটি ছিল না। বাট আই ডোন্ট নো ইফ দ্যাট আনসার্ড ইউর কোয়েশ্চেন। আচ্ছা, হ্যাঁ, আমি মনে হয় বলেছি ভাই, আমার মেসেজটা খুব সিঙ্গুলার মেসেজটা হচ্ছে যে না, well, let's split it in two ways. হ্যাঁ, দুইটা মেসেজ। একটা হচ্ছে যে স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। জাস্ট বিকজ আমরা একটা ছোট্ট দেশ, জাস্ট বিকজ আমাদের কাছে অনেক এক্সাম্পল নাই সামনে, ডাজ নট মিন যে আমরা নিজেরা এক্সাম্পল সেট করতে পারবো না। সো আমাদের নেক্সট জেনারেশনকে আসলে এক্সাম্পল গুলো সেট করতে হবে। আর আমার সেকেন্ড মেসেজটা হচ্ছে যে দেশটা তো আমাদের, সো দেশকে নিয়ে কমপ্লেন করা খুব ইজি, কিন্তু দেশের ইমেজ গ্লোবালি ঠিক নাই। যারা বিদেশ থাকেন, আমি নিজে মেজরিটি টাইম আসলে ক্যারিয়ারের লাইফে বিদেশে ছিলাম, এখনো ইনফ্যাক্ট মানে আনফরচুনেটলি বিদেশ থাকি। তো দেশটা যেহেতু আমাদের, দেশের ইমেজটাকে আপহোল্ড করার দায়িত্বটা আমাদের, ওইটা আমাদের জন্য কেউ করে দিবে না, সো আমাদের নিজেদেরই করতে হবে। সো দ্যাট ইজ মাই সেকেন্ড মেসেজ, যে লেটস ওন ইট। আমরা নিজেরা এটাকে ওন করি, আমরা চেষ্টা করি যে আমরা সবাই মিলে দেশের ইমেজটাকে যাতে আরেকটা লেভেলে নিয়ে যেতে।